ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সবার কাছে এটা ইন্টারেস্টিং এবং সেই সঙ্গে এটা ভারতবর্ষ মানে আমাদের দেশ ও আমাদের রাজ্যের সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সকলেরই জানার ইচ্ছা বা জানতে ইচ্ছা করে যে আমাদের ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রসার কিভাবে হলো। কারণ মুসলিম তো ভারতবর্ষে প্রথমত মুসলিম ছিল না, ভারতবর্ষে তো হিন্দু শাসন। তাহলে এখানে মুসলিমরা আসলো কীভাবে, কীভাবে মুসলিম সমাজের প্রসার হলো, এই বিষয়ে আজকে একটি ছোট্ট আলোচনা করব। আশা করি সবার খুব ভালো লাগবে এবং এটা সবারই জানার ইচ্ছা থাকে। তো যদি এই ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রথম শুরুটা কীভাবে হয়েছিল যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং সেই সঙ্গে যারা চাকরির পরীক্ষার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সব ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, খুবই হেল্পফুল হবে আশা করছি। তাই সবাইকে বলবো ভিডিওটা না টেনে দেখবে। আমি গল্পের মতন করে বলার চেষ্টা করব যে এই ভারতবর্ষে মুসলিম ধর্মের আগমন কিভাবে হয়েছিল। আমরা জানি যে ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন মোহাম্মদ। তিনি আরব দেশে জন্মগ্রহণ করেন। তিনি জন্মানোর আগে আরব ছিল একটা বর্বর, অসভ্য, অত্যাচারী জাতি, যা প্রতিদিন দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো, প্রচুর পরিমাণে লড়াই চলতে থাকতো, অত্যাচারের সীমা ছিল না। আর এই অত্যাচার, এই অনাচারের দূর করতেই জন্ম হয়েছিল মোহাম্মদের। তিনি জন্মগ্রহণ করেছিলেন আরবদের এই অসভ্য বর্বর অত্যাচারকে বন্ধ করার জন্য। এবং তিনি জন্মানোর পরে তিনি আস্তে আস্তে আরবদেরকে সভ্য, খুবই অল্প সময়ের মধ্যে আরবদেরকে সভ্য জাতিতে পরিণত করেন। এবং সেই সঙ্গে তার পরলোক গমনের 100 বছরের মধ্যেই সারা পৃথিবীতে এই ইসলাম ধর্মের প্রসার ঘটে। শুধু আরব নয়, সারা পৃথিবীতে 100 বছরের মধ্যে, যা আজকে পৃথিবীতে দ্বিতীয় স্থানে হচ্ছে ইসলাম ধর্ম। যদিও এই যে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি 632, এই যে এই স্বল্প সময়ে তিনি আরবদেরকে তো সভ্য করেছিলেন, সেই সঙ্গে সারা পৃথিবীতে তার ধর্ম ছড়িয়ে পড়েছিল। এমনকি আজকে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে আছে এই ইসলাম ধর্ম। তা ইসলাম ধর্মের প্রসার ভারতবর্ষে কীভাবে হলো? এটা তো আরবের ব্যাপার। তার আরব থেকে ভারতবর্ষে কীভাবে হলো? ভারতবর্ষে সে সময় সিন্ধু প্রদেশ বলে একটা জায়গা, সেই সিন্ধু প্রদেশে একজন ব্রাহ্মণ রাজা তাহির শাসন করত, যে সিন্ধু প্রদেশটা বর্তমান পাকিস্তানে অবস্থিত। কিন্তু সেই সময় ভারতবর্ষের সিন্ধু প্রদেশ, সে শাসক ছিলেন ভারতবর্ষের মধ্যে ছিল এবং শাসক ছিলেন দাহির, ব্রাহ্মণ রাজা দাহির, হিন্দু ব্রাহ্মণ রাজা দাহির শাসন করতেন। তো ইরাকের শাসক ছিলেন হজ্জাজ, আল হজ্জাজ। তা আল হজ্জাজ আমরা জানি যে বেশিরভাগ ইসলামের স্কলাররা বেশিরভাগই ব্যবসার মধ্যে যুক্ত ছিল সে সময়, বাণিজ্যই করতো সবাই। তো ইরাকের শাসক হজ্জাজ বাণিজ্য করতো কেরালা, শ্রীলঙ্কা থেকে মশলা ভর্তি জাহাজে করে মশলা নিয়ে ইউরোপের বাজারে বিক্রি করতো। এটা একটা লাভজনক ব্যবসা সে সময় ছিল। কিন্তু যাওয়ার পথে সিন্ধুর একটা বন্দর, দেবল বন্দর, যেটা বর্তমান পাকিস্তানের করাচিতে অবস্থিত, এই দেবল বন্দরে কি নোঙর করে জাহাজ। দেবল বন্দরে জাহাজ নোঙর করতো, নাবিকরা রেস্ট নিত। আর এই জন্য দাহিরকে যথেষ্ট পরিমাণে ট্যাক্স দেওয়া হতো। যেহেতু তার বন্দরে নোঙর করছে জাহাজ, তাই দাহিরকে ট্যাক্স দেওয়া হতো। আর এই ট্যাক্সের বিনিময়ে এটা আমরা জানি যে ভারতবর্ষে যদি কোনো কোম্পানি বাণিজ্য করতে আসে, তাহলে আমাদের দেশের সরকার সেই কোম্পানিকে নিরাপত্তা দেয়, আর বিনিময়ে কোম্পানি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হয়। আমাদের দেশে অনেক এরকম বিদেশি ব্যবসায়ী আছে যারা আমাদের ভারতবর্ষে বড় বড় বিজনেসম্যান ব্যবসা করছে। তো এটাই নিয়ম। এমনকি আমাদের দেশের সরকারের দায়িত্ব হচ্ছে সেই কোম্পানিগুলিকে রক্ষা করা, নিরাপত্তা দেওয়া। তো দাহিরেরও দায়িত্ব। কিন্তু একদিন রাত্রিবেলায় সিন্ধুর দেবল বন্দরে জাহাজ নোঙর করে নাবিকরা রেস্ট করছিল, সেই সময় এই জাহাজটা লুট হয়ে যায়। পুরো মশলা ভর্তি জাহাজ পুরোপুরি সবই লুট হয়ে যায়, জাহাজ পর্যন্ত লুট হয়ে যায়। এবং এর জন্য দাহিরকে বলা হয় যে এই জাহাজ যে লুট হয়ে গেল তার ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়, তদন্তের কথা বলা হয়। দাহির বলে
তদন্ত করা বা ক্ষতিপূরণ দেওয়া তো বড় কথা, এরপর থেকে আরবের বা ইউরোপ মধ্যে কোনো জাহাজে আল হজ্জাজের কোনো জাহাজে এই বন্দর দিয়ে যেতে দেবে না। আল হজ্জাজ চিন্তায় পড়ে যায়, তাহলে তো ব্যবসার ক্ষতি হয়ে যাবে। তাই ইরাকের শাসক আল হজ্জাজ মোহাম্মদ বিন কাসেমকে ডাকেন, তার সেনাপতি, এবং তার সেনাপতি বিন কাসেমকে বলেন ভারতবর্ষ আক্রমণ করার কথা বলেন। 711 সালে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু প্রদেশে আক্রমণের জন্য অভিযান শুরু করেন এবং 712 সালে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু প্রদেশ আক্রমণ করেন। প্রশ্ন হলো, সিন্ধু প্রদেশ আক্রমণ করলো এবং হিন্দু ব্রাহ্মণ রাজা দাহিরকে পরাজিত করেন এবং নিহত করেন, কিন্তু তবুও ঐতিহাসিক লেনপুন বলেন যে আরবদের সিন্ধু প্রদেশ আক্রমণ একটি ফলাফলহীন ঘটনা। কিন্তু এই কথা, আরবদের যে সিন্ধু প্রদেশ আক্রমণ একটা ফলাফলহীন ঘটনা কেন বলেন? কারণ হচ্ছে এটা শুধু সিন্ধু প্রদেশই দখল করেছিল, কিন্তু ভারতের অভ্যন্তরে প্রবেশ করেননি। আসলে লক্ষ্য যেটুক ছিল, আসলে বাণিজ্যে স্বার্থে আঘাত পড়েছে, তাই শুধুমাত্র তার স্বার্থ পূরণ পর্যন্তই দখল করেছে। যখন সিন্ধু প্রদেশ পেয়ে গেছে, দেবল বন্দর দখল হয়ে গেছে তাদের আন্ডারে, আর ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশ করেনি, ভারতবর্ষের ঐক্য নষ্ট করেননি। এরপর তিনি ফিরে গিয়েছেন। তো সিন্ধু প্রদেশ দখল চলে গেল আরবদের। এরপর এই সময় তখন থেকে শুরু হয়ে গেল একের পর এক মুসলিমদের আগমন, বাণিজ্যের মাধ্যমে মুসলিম ধর্মের প্রচার, মুসলিম ধর্ম সম্পর্কে আলোচনা, এইসব কথাবার্তা শুরু হয়ে যায়। তো দীর্ঘদিন পর অনেক দিন পর গজনির একজন শাসক সবুক্তগিনের এক পুত্র, যার নাম হচ্ছে সুলতান মাহমুদ, পুরো নাম আব্দুল কাসেম মাহমুদ, তিনি ভারতবর্ষ 1000 থেকে 1027 প্রায় 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন, কিন্তু তিনি ভারতবর্ষে স্থায়ী সাম্রাজ্য দখলের ইচ্ছা প্রকাশ করেননি। 17 বারের মধ্যে যেমন 1001 সালে পাঞ্জাব দখল করে নেন, পাঞ্জাবের রাজা ছিল জয়পাল, এবং এই যে পাঞ্জাব দখল করছে, এই যুদ্ধটার নাম হচ্ছে ওয়াইহিন্দের যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট। 1001 সালে ওয়াইহিন্দের যুদ্ধে পাঞ্জাবের হিন্দু রাজা জয়পালকে পরাজিত করে পাঞ্জাব দখল করে নেন। 1018 সালে কনৌজ দখল করে নেন, এবং তার যখন শেষ আক্রমণ 1025 সালে সোমনাথ মন্দির লুট করে নেন। এই যে ভারতবর্ষ থেকে অপরিমেয় সম্পদ দখল করে নিয়ে যায় একজন লুটেরা সুলতান মাহমুদ, তিনি নিয়ে গিয়ে নিজের দেশের রাস্তাঘাট বানান, নিজের দেশের মসজিদ বানান, স্কুল বানান, লাইব্রেরি তৈরি করেন, গবেষণাগার তৈরি করেন, অট্টালিকা তৈরি করেন। তাই নিজের দেশে তিনি পার্শ্বিক নবজাগরণের অগ্রদূত নামে পরিচিত, কিন্তু আমাদের কাছে একজন লুটেরা নামেই পরিচিত, কারণ আমাদের দেশের সম্পদ তিনি দখল করে নিয়ে গিয়েছেন, আমাদের দেশের জন্য কিছুই করেননি ক্ষতি ছাড়া। তা আমাদের চোখে অবশ্যই সুলতান মাহমুদ লুটেরা, অন্যদিকে পার্সিকদের চোখে একজন বীর নায়ক, কারণ তাদের ভালো করেছে তাই। তো এরপর সুলতান মাহমুদের পর সুলতান মাহমুদ 1030 সালে মারা যান, আর সুলতান মাহমুদ 1030 সালে মারা গেলে তার মৃত্যুর পর এই গজনিরা বিভিন্ন অংশে রাজ্যে বিশৃঙ্খল দেখা দেয়, সঠিক উত্তরাধিকার না থাকায় বিভিন্ন অংশে ভাগ হয়ে যায়। এমনই একটা ঘুর বলে একটা অংশ, এই ঘুর রাজ্যের অধিপতি ছিল মোহাম্মদ ঘুরি বা মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরির স্বপ্ন হয় ভারতবর্ষে স্থায়ীভাবে সাম্রাজ্য বিস্তারের, এবং মুসলিম সাম্রাজ্যের প্রসার ঘটানো। এই জন্য 1191 সালে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে আক্রমণ করেন, কিন্তু পরাজিত হন এবং পরাজিত হয়ে দেশে ফিরে যান। ফিরে গিয়ে আবার ভারতবর্ষ দখলের জন্য প্রস্তুতি শুরু করেন। আর এই 1191 সালে তরানের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। বিপক্ষে ছিল ভারতবর্ষের রাজা যে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান বংশের রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন। কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছে, এই যে একটা কৃতিত্ব, এই যে অধ্যত্বপূর্ণা, তাকে অহংকারী করে তুলেছিল এবং তার ভিতরে আত্মদম্ভ তৈরি হয়েছিল, আর এই অহংকারী তার পতন হয়। এর ফলে কী হয়? পৃথ্বীরাজ চৌহান পার্শ্ববর্তী যে হিন্দু রাজারা প্রথম তরানের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পক্ষে হয়ে লড়াই করেছিল, সেই রাজ্যগুলোই তৃতীয় পৃথ্বীরাজ চৌহান একে একে দখল করতে থাকে। সমস্ত রাজ্যগুলো দখল করে নেয়, হিন্দু রাজ্যগুলো দখল করতে থাকে।
এবং তাদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, তাদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে যায়। এরকমই কনৌজের একজন রাজা জয়চাঁদ, যিনি প্রথম তরণের যুদ্ধে নিরপেক্ষ ছিল, তিনিও রাগান্বিত হয়, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের প্রতি ক্ষুব্ধ হয় এবং অন্যান্য হিন্দু রাজাদের মধ্যে ঐক্য নষ্ট করে দেন তিনি। আর এই সুযোগে মোহাম্মদ ঘুরি আবার 1192 সালে আক্রমণ করে, যেটা দ্বিতীয় তরণের যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং নিহত হন। যদিও ঐতিহাসিকরা বলেন যে প্রথম তরণের যুদ্ধে কুতুবউদ্দিন আইবক সাথে ছিল না, আর দ্বিতীয় তরণের যুদ্ধে কুতুবউদ্দিন আইবক সাথে ছিল। তাই দ্বিতীয় তরণের যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ এবং জয়লাভ করার অবশ্যম্ভাবী ছিল, কারণ কুতুবউদ্দিন আইবক ছিলেন একজন বিচক্ষণ, সাহসী, শক্তিশালী মোহাম্মদ ঘুরির সেনাপতি। কুতুবউদ্দিন আইবক হচ্ছে মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস। কুতুবউদ্দিন আইবক কোথা থেকে এলো, কে কীভাবে এলো, আর কেনই বা এত শক্তিশালী, যে জীবনেও কখনো কোনো যুদ্ধে পরাজয় স্বীকার করেনি, যাকে কেউ কখনো হারাতে পারেনি, সেই ব্যক্তিকে আমরা নেক্সট ভিডিও জানবো কুতুবউদ্দিন আইবক সম্পর্কে। এত শক্তিশালী কে, যার মা নেই, বাবা নেই, একজন সাধারণ ছোট্ট ছেলে, সে এত শক্তিশালী কি করে হয়ে উঠেছিল, সেটা আমরা পরের ভিডিওতে জানবো। আমরা আজকে ভারতে যে মুসলিম ইন্ডিয়া, ভারতবর্ষে যে মুসলিমদের প্রবেশ, সেটা সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করছি। তো মোহাম্মদ ঘুরি যখন একে একে দখল করতে থাকে, মোহাম্মদ ঘুরি অসুস্থ হয়ে পড়ে, ভারতের আবার শ্যুট করে না। আর এর ফলে 1206 সালে মোহাম্মদ ঘুরি ঠিক করে যে সে দিল্লি থেকে চলে যাবে, নিজের দেশে ফিরে যাবে। তো 1206 সালে যখন ফিরে যাওয়ার পথে প্রত্যর্থনকালে তিনি কুতুবউদ্দিন আইবককে মালিক উপাধি দেন এবং বিজেতা সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে যান। আর পথমাঝে এক আতাতীয়র হাতে কুতুবউদ্দিন আইবক নিহত হন বা মারা যান 1206 সালে, এবং এই শাসনের দায়িত্বভার গিয়ে পড়ে কুতুবউদ্দিন আইবকের হাতে। আর কুতুবউদ্দিন আইবকের হাতে আজমির, দিল্লি, পুরো সুলতানি সাম্রাজ্য নিজের হাতে এসে পড়ে এবং 1206 সালে সুলতানি সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেন। কিন্তু এত সহজে তিনি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি, কারণ কুতুবউদ্দিন আইবক ছিলেন একজন কৃতদাস। মাথায় রাখতে হবে, একজন কৃতদাস কখনো শাসক বা সুলতান হতে পারে না, কারণ একজন কৃতদাস সুলতান হতে গেলে তার কৃতদাস তুলতে হবে। পদবিটা যে তিনি কৃতদাস, সেটা দূর করতে হবে, কৃতদাস থেকে মুক্তি নিতে হবে যাকে বলে। আর কৃতদাস থেকে মুক্তি না নিলে সে সুলতান হতে পারবে না ইসলাম ধর্ম অনুযায়ী। তাহলে এই মুক্তি কে দেবে? কারণ মোহাম্মদ ঘুরি, তার যে মনিব, তার যে প্রভু, সে তো মারা গেছে। আর এই মুক্তি বা কেন অন্য কেউ দেবে, যেহেতু মোহাম্মদ ঘুরি নেই? মোহাম্মদ ঘুরির যারা আছে, বা সন্তান হোক বা ভাইপো হোক বা যেই হোক, সে তো নিজেই সাম্রাজ্য দখল করার চেষ্টা করবে। এই নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব। আর কুতুবউদ্দিন আইবককে কেনই বা ছেড়ে দেবে একজন কৃতদাস হয়ে? তো এইটা নিয়ে আমরা সামনে নেক্সট আরেকটা ভিডিও জানবো, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। কুতুবউদ্দিন আইবককে কোথা থেকে আসলো, কীভাবে ভারতবর্ষের সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যা এই 1206 সালে প্রতিষ্ঠা করে একের পর এক মুসলিমের যুগ প্রায় 1858 সাল পর্যন্ত চলতে থাকছে। মোগল যুগ চলে এসছে। এরপর এই আমরা সুলতানি সাম্রাজ্যের দীর্ঘ ইতিহাস 1206 থেকে 1526 সাল পর্যন্ত, 1526 সাল পর্যন্ত এই দিল্লি সুলতানি সাম্রাজ্য কীভাবে টিকে ছিল, কুতুবউদ্দিন আইবক কে ছিল যে এতটা শক্তিশালী, যার সাহায্যে এই সুলতানি সাম্রাজ্যকে 1206 থেকে 1526, 320 বছর প্রায় ধরে রেখেছিল, তা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে জানবো। এখানে ভিডিওটা শেষ করছি।